যে কোনো কম্পিটিটিভ এক্সামে বসতে গেলেই এই কম্পিটিটিভ এক্সামের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ করা অত্যন্ত প্রয়োজন। কারণ প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনই তোমাদের ওই কম্পিটিটিভ এক্সামে কী ধরনের প্রশ্ন আসছে সেই সম্বন্ধে ধারণা দেয়। তাই আজকের ভিডিওতে আমরা WBJEE ২০২৫ সালে কেমিস্ট্রি সাবজেক্টের যে সমস্ত PYQ গুলো এসেছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্ন, ইনক্রিজিং অর্ডার অফ সলিবিলিটি অফ AgCl ইন বলে 4টে সলভেন্ট দেওয়া আছে। দেখো, AgCl আমরা জানি এটা একটা স্প্যারিংলি সলিউবল সল্ট বা এটা একটা স্বল্প দ্রাব্য লবণ। তাহলে এটি ভেঙে গিয়ে তৈরি করে Ag প্লাস আয়ন আর Cl মাইনাস আয়ন। এবার তোমরা দেখো যে এই যে সলিবিলিটি আছে, এই সল্টটিকে আমরা 4টে আলাদা আলাদা দ্রাবকে রেখেছি। একটা হচ্ছে H2O, 2 হচ্ছে 1 মোলার NaCl দ্রবণ, আর একটা আছে 1 মোলার CaCl2 দ্রবণ, আর একটা আছে 1 মোলার NaNO3 দ্রবণ। এবার দেখো এই প্রত্যেকটাতেই কিন্তু স্ট্রেংথ 1 মোলার করে দেওয়া আছে। তাহলে এইটা ভেঙে গিয়ে Na প্লাস প্লাস Cl মাইনাস আয়ন তৈরি করবে। এইটা ভেঙে গিয়ে Ca2 প্লাস প্লাস 2Cl মাইনাস আয়ন তৈরি করবে। আবার এইটা ভেঙে গিয়ে Na প্লাস প্লাস NO3 মাইনাস অ্যাকোয়াস আয়ন তৈরি করবে। এবার দেখো এখানে 1 মোলার সলিউশন আছে। এই 1 মোলার সলিউশন থেকে 1 মোলার Cl মাইনাস আয়ন তৈরি হবে। আবার এখানে 2 মোলার Cl মাইনাস আয়ন তৈরি হবে। তোমরা যদি লক্ষ্য করো তাহলে এই 4টে সলভেন্টের মধ্যে একমাত্র নাম্বার 2 আর নাম্বার 3 এখানের মধ্যে কমন আয়ন হিসাবে Cl মাইনাস আয়নকে আমরা পাচ্ছি। তাই এই কমন আয়নযুক্ত সলভেন্টে AgCl এর সলিবিলিটি বা দ্রাব্যতা হবে মিনিমাম। তাহলে যত Cl মাইনাস আয়নের কনসেন্ট্রেশন যত বাড়বে তার সলিবিলিটি তত কমবে। তাই সলিবিলিটি যদি আমরা CaCl2 দেখি তার সব থেকে কম হবে, তারপর হবে NaCl। ওয়াটার আর NaNO2 এই দুটো সলভেন্টের জন্য কিন্তু কোনো কমন আয়ন নেই, নো কমন আয়ন। তাহলে এদের ক্ষেত্রে কি হবে? এদের ক্ষেত্রে পোলারিটি যত বাড়বে তাদের সলিবিলিটি তত বাড়বে। তাহলে এখানের মধ্যে আমরা জানি NaNO2 এটা একটা আয়নিক কম্পাউন্ড, তাহলে এর পোলারিটি কি হবে? বেশি হবে ওয়াটারের থেকে। তাই এরপর হবে H2O আর সব থেকে বেশি হবে NaNO2। তাহলে এইখানে এই দুটো সলভেন্টের আমরা পোলারিটির বেসিসে আমরা ক্লাসিফিকেশন করলাম এবং শেষের দুটো কম্পাউন্ড আমরা কমন আয়ন তার বেসিসে কিন্তু আমরা অ্যারেঞ্জ করলাম। তাহলে এখান থেকে কিন্তু সঠিক উত্তরটা হবে অপশন ডি। আসছে পরের প্রশ্নতে। আমাদের পরবর্তী কোশ্চেনটি এসেছে বন্ড অর্ডার থেকে এবং এই বন্ড অর্ডারটি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের একটা অন্যতম প্রধান অংশ। এবার বন্ড অর্ডার বের করতে গেলে আমাদের MOT থিওরি, মলিকুলার অরবিটাল থিওরি সম্বন্ধে একটা সম্যক ধারণা থাকা প্রয়োজন। এবার এই MOT থিওরিতে যে সমস্ত কম্পাউন্ডের আমরা সাধারণত ডায়াটমিক কম্পাউন্ডের বন্ড অর্ডার বের করে থাকি এবং এই ডায়াটমিক কম্পাউন্ডগুলোকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়, যাদের টোটাল ইলেকট্রনের সংখ্যা লেস দেন ইজ ইকুয়াল টু 14, এটাকে আমরা কেস 1 ধরছি। আর একটাতে হচ্ছে টোটাল ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রন নাম্বার গ্রেটার দেন 14, এটাকে আমরা কেস 2 ধরছি। এই কেস 1 এর জন্য মলিকুলার অরবিটাল থিওরিতে যে মলিকুলার অরবিটালগুলো থাকে তাদের এনার্জির ক্রম হয়
সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, sigma star 2s, pi 2px is equal to pi 2py, sigma 2pz, pi star 2px is equal to pi star 2py, and then sigma 2pz. আর কেস টু যেটা হচ্ছে যাদের ইলেকট্রন সংখ্যা 14 থেকে বেশি হয় তাদের ক্ষেত্রে হয় সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, sigma 2pz, pi 2px is equal to pi 2py, pi star 2px is equal to pi star 2py, then sigma 2pz. যদি উপরের দুটো সিরিজ যদি তোমরা ঠিকঠাকভাবে দেখো তাহলে শুধুমাত্র এখানে pi 2px is equal to pi 2py আর সিগমা 2pz এইগুলো কিন্তু শুধুমাত্র এক্সচেঞ্জ করে দুটো কেসের ক্ষেত্রে, মানে এই অরবিটালটা আগে চলে আসে, এই দুটো অরবিটাল পরে চলে যায় যখন কেস নম্বর 2 অর্থাৎ টোটাল ইলেকট্রন নাম্বার 14 থেকে বেশি হয়ে যায়। তাহলে এখানে যখন আমি হিলিয়াম হাইড্রোজেন প্লাস যখন আমরা এমওটির বন্ড অর্ডার বের করছি তখন হিলিয়ামের আমরা জানি ইলেকট্রনের সংখ্যা হচ্ছে দুটো আর হাইড্রোজেনের ইলেকট্রনের সংখ্যা হচ্ছে একটা, তাহলে টোটাল ইলেকট্রন নাম্বার আসছে 3 থেকে এই প্লাস চার্জের জন্য যদি আমরা একটা ইলেকট্রন বাদ দিই তাহলে টোটাল ইলেকট্রনের নাম্বার আসছে 2 ইলেকট্রন। এই 2 ইলেকট্রন কিন্তু আমার এই যে দুটো সিগমা 1s আছে এখানে কিন্তু দুটো ইলেকট্রন সে নিয়ে নেবে। তাহলে আমরা বন্ড অর্ডারের ফর্মুলা জানি, বন্ডিং ইলেকট্রন নাম্বার মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন নাম্বার বাই 2। তাহলে এখানে বন্ডিং অরবিটালে দুটো ইলেকট্রন আছে আর অ্যান্টি বন্ডিং এ কোনো ইলেকট্রন নাই বাই 2, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার আসে হচ্ছে 1, অর্থাৎ আমাদের এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু হবে অপশন এ 1। আসছি পরবর্তী কোশ্চেনে। এই প্রশ্নটা 2025 সালের WBJতে এসেছে এবং এটা সলিড স্টেট থেকে একটি কোশ্চেন। এই কোশ্চেনটা যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে দেখতে পাবো বলছে তিনটে এলিমেন্ট আছে এ বি অ্যান্ড সি। এই তিনটে এলিমেন্টের বি অ্যাটমটা রয়েছে কিউবিক সেন্টারের মধ্যে, সি অ্যাটমটা রয়েছে সেন্টার অফ দ্য এজ অ্যান্ড এ অ্যাটমটি রয়েছে কর্নারে। তাহলে তার ফর্মুলা কি হবে? এই ধরনের প্রশ্ন সলভ করতে গেলে প্রথমেই আগে তোমাদের একটা ক্রিস্টাল ইউনিট সেলের ছবি এঁকে নিতে হবে। এবার এই অনুযায়ী প্রত্যেকটা কণার যেমন প্লেসমেন্ট আছে এই প্লেসমেন্টগুলোকে একে একে বসাতে হবে। তাহলে এই যে ক্রিস্টাল সিস্টেমটা আছে এখানে প্রথমেই বলে দিয়েছে যে বি অ্যাটমটি আছে সেন্টারে, তার মানে মাঝখানে আছে বি অ্যাটম। তাহলে আমরা জানি যে একটা এলিমেন্ট যখন কোনো একটা সেন্টারে কিউবিক সেলের সেন্টারের মধ্যে থাকে তখন সেই এলিমেন্টের সংখ্যা নাম্বার অফ বি অ্যাটমস হবে 1, কারণ একটা কিউবিক সেলের সেন্টারে একটাই বি অ্যাটম থাকতে পারে। এরপর যদি আমরা সি অ্যাটমের কথা দেখি, সি অ্যাটম রয়েছে যে সেন্টার অফ দ্য এজ, মানে প্রত্যেকটা ধার, তাহলে একটা কিউবিক সেলের কতগুলো ধার থাকে? 12টা, মানে প্রত্যেকটা ধারের মাঝখানে রয়েছে একটা একটা করে সি অ্যাটম। তাহলে এইরকম সি অ্যাটমের 12টা ধারে 12টা সি অ্যাটম বসিয়ে দিলাম। আমরা জানি এই একটা এজ তাতে যে এলিমেন্টটা থাকবে সেই এলিমেন্টটা কিন্তু 4টে ইউনিট সেলের মধ্যে ভাগ হয়ে থাকবে। তার মানে একটা ইউনিট সেলে এজে অবস্থিত একটা কণার 1/4 অংশ থাকবে। তাহলে নাম্বার অফ সি অ্যাটমস হবে কি? প্রত্যেকটার 1/4 অংশ করে আছে, এরম কটা আছে? 12টা আছে। তাহলে অ্যান্সার হচ্ছে 3, মানে 3টে সি অ্যাটম রয়েছে এই একটা ইউনিট সেলের মধ্যে। এরপর যদি আমরা দেখি যে এ অ্যাটম কতগুলো আছে, তাহলে এ অ্যাটম আছে প্রত্যেকটা ইউনিট সেলের কর্নারে। তাহলে এইরকম ইউনিট সেলের কর্নার কটা আছে? একটা ইউনিট সেলে 8খানা কর্নার থাকে এবং জানি যে এই একটা কর্নারে এলিমেন্টের 1/8 অংশ একটা ইউনিট সেলের মধ্যে থাকে। তাহলে নাম্বার অফ এ অ্যাটমস, তাহলে প্রত্যেকটা কর্নারে আছে 1/8 অংশ করে, কটা আছে? 8টা কর্নার, তাহলে হচ্ছে 1। তাহলে এ থেকে আমরা বলতে পারি এই ইউনিট সেলটার ফর্মুলা হবে এ বি সি 3। তাহলে আমরা যদি অপশনের দিকে তাকাই
তাহলে অপশন সি হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবে তোমরা যদি সলভ করতে থাকো, এই প্রত্যেকটা সিস্টেমের থেকে কোনো একটা এলিমেন্টের ফর্মুলা বের করা কোনো ব্যাপার নয়। এখান থেকে ২ ধরনের কোয়েশ্চেন হতে পারে। এক, এই এলিমেন্টগুলোর প্লেসমেন্ট দেয়া থাকবে অর্থাৎ অবস্থান দেয়া থাকবে, সেখান থেকে ফর্মুলা বের করতে দিতে পারে। অথবা তোমাদের টেট্রাহেড্রাল হোলস অথবা অক্টাহেড্রাল হোলসের সংখ্যা দেয়া থাকবে, সেখান থেকেও ফর্মুলা বের করতে দিতে পারে। দেখো, এই প্রশ্নটা এসেছে WBJEE ২০২৫ এর পেপারে। প্রশ্নটায় কি আছে দেখো, এলপিজি সিলিন্ডার ওয়েটস 15 কেজি হোয়েন এমটি। তার মানে আমরা এখানে যদি একটা এমটি এলপিজি সিলিন্ডার নিই, তাহলে তার ওয়েট, সিলিন্ডারের ওয়েট বলে দিয়েছে 15 কেজি। হোয়েন ফুল ইট ওয়েটস 30 কেজি। তাহলে এর সিলিন্ডার প্লাস গ্যাস, তার ওয়েট হচ্ছে 30 কেজি। তাহলে এই সিচুয়েশনে গ্যাসের ওয়েট কত? 30 minus 15, that means 15 kg, and shows a pressure of 3 atmosphere. In the course of usage at 27 degrees Celsius, that means T is equal to 27 degrees Celsius, that means 27 plus 2, 73, means 300 Kelvin temperature. The mass of the full cylinder is reduced to 24.2 kg. এই সিচুয়েশনে এই সিলিন্ডার প্লাস গ্যাস, তার ওয়েট 24.2 কেজি। তাহলে এই কন্ডিশনে আমরা জানি সিলিন্ডারের ওয়েট কনস্ট্যান্ট থাকবে 3 কেজি। দ্যাট মিন্স গ্যাসেস ওয়েট 24.2 minus 15, দ্যাট মিন্স 9.2 কেজি। তাহলে এই যে সিচুয়েশনে কতটা গ্যাস ইউজ হয়েছে? ইউজড গ্যাস হচ্ছে 15, আগে ছিল 15, এখন হচ্ছে 9.2, দ্যাট মিন্স 5.8 কেজি। এটা যদি আমরা গ্রামে কনভার্ট করি, 5800 গ্রাম। এই সময় তার প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তাহলে আমাদের জানতে চাইছে দ্য ভলিউম অফ দ্য ইউজড গ্যাস ইন কিউবিক মিটার। কিউবিক মিটার ইউনিটে এই গ্যাসটার ভলিউম কত হবে? তাহলে আমরা সিম্পল জানি ফ্রম ইউনিভার্সাল গ্যাস ইকুয়েশন পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, যেখানে এন ইজ ইকুয়াল টু নাম্বার অফ মোলস। আচ্ছা, এখানে এলপিজি গ্যাসে বলে দিয়েছে এন বিউটেন আছে। এন বিউটেন তার ফর্মুলা হচ্ছে C4H10। তাহলে এর মলিকুলার ওয়েট 4 into 12 plus 10, that means 58। তাহলে এন আমরা জানি ওয়েট বাই মলিকুলার ওয়েট, তাহলে এর ওয়েট হচ্ছে 5800 গ্রাম ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট ইজ 58, দ্যাট মিন্স 100 হচ্ছে এন এর ভ্যালু মোল। তাহলে এখান থেকে ভি আসবে এন আর টি বাই পি, দ্যাট মিন্স 100 ইন্টু আর এর ভ্যালু 0.082 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স ইউনিটে ইন্টু 300 ডিভাইডেড বাই ই ইজ 1 অ্যাটমসফিয়ার, ইউনিটটা হচ্ছে লিটার। এবার আমার ইউনিটের অ্যান্সার চেয়েছে মিটার কিউব। তাহলে 1 লিটার ইজ ইকুয়াল টু 1 ডেসিমিটার কিউব ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। তাহলে এটা আসবে 10 ইন্টু 0.082 ইন্টু 300 বাই 1 ইন্টু 1000। তাহলে এখান থেকে কাটাকুটি করলে আমরা পাবো 0.082 ইন্টু 30, তাহলে ইট ইজ 10 প্রেজেন্ট, দ্যাট মিন্স 2.46 মিটার কিউব। দ্যাট মিন্স অ্যান্সার ইজ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। WBJEE 2025-এর এই কোশ্চেনটি এসেছে সলিউশন কেমিস্ট্রি নামক চ্যাপ্টার। সলিউশন কেমিস্ট্রি আমরা জানি কোয়ালিটেটিভ প্রপার্টির উপর বেস করে থাকে। এবার দেখো এখানে কি বলেছে, পি অ্যান্ড কিউ কম্বাইন্স টু ফর্ম টু কম্পাউন্ডস PQ2 অ্যান্ড PQ3। তাহলে পি
অ্যান্ড কিউ দুটো কম্বাইন করে দুটো কম্পাউন্ড তৈরি করেছে, একটা হচ্ছে PQ2 আর একটা হচ্ছে PQ3। বলছে এইটার 1 গ্রাম PQ2 dissolved in 51 গ্রাম বেঞ্জিন। একে 51 গ্রাম বেঞ্জিন C6H6 এ ডিসলভ করে বলছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট is becomes 0.8 degree Celsius. Depression of freezing point delta TF is equal to 0.8 degree Celsius. On the other hand, if 1 gram, this is also 1 gram, in 51 gram of benzene, এটা তো একই পরিমাণ বেঞ্জিনে ডিসলভ করা হয়েছে, সেখানে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ডেল্টা TF বলছে 0.625 ডিগ্রি সেলসিয়াস। বলছে অ্যাটমিক মাস অফ পি অ্যান্ড কিউ বের করতে বলেছে, যেখানে কে এফ বেঞ্জিন বলে দিয়েছে 5.1 কেলভিন কেজি মোল ইনভার্স। দেখো এই কোশ্চেনটা করা খুব সোজা। ফ্রম ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট মানে কলিগেটিভ প্রপার্টি থেকে আমরা পাই ডেল্টা TF ইজ ইকুয়াল টু KF ইন্টু এম, যেখানে এমটা হচ্ছে মোলালিটি অফ দ্য সলিউশন বা দ্রবণ। এবার আমরা ধরে নিলাম যে এই PQ2 এর মলিকুলার ওয়েট MPQ2 আর PQ3 এর মলিকুলার ওয়েট MPQ3। তাহলে সেক্ষেত্রে উভয় ক্ষেত্রে কি 1 গ্রাম করে নেওয়া হয়েছে, তাহলে নাম্বার অফ মোলস NPQ2 is equal to 1 বাই 1 গ্রাম নেওয়া হয়েছিল 1 গ্রাম বাই MPQ2 আর NPQ3 is equal to এটাও 1 গ্রাম নেওয়া হয়েছে বাই MPQ3। তাহলে ফ্রম দ্য ডেফিনিশন অফ দ্য মোলারিটি যে আমাদের এখানে সলিউশনের ওয়েটটা কত ছিল 51 গ্রাম। 51 গ্রাম বেঞ্জিন contains 51 গ্রাম বেঞ্জিনে থাকে কত মোল 1 বাই MPQ2 মোল। তাহলে আমরা চাই কত 100 গ্রাম বেঞ্জিনে কত আছে সেটাই হবে তার মোলালিটি। তাহলে 1 বাই 51 ইন্টু MPQ2 ইন্টু 1000 এত মোল, তাহলে এটাই হবে তার মোলালিটি। তাহলে প্রথম ক্ষেত্রে ডেল্টা TF1 ইজ ইকুয়াল টু KF ইন্টু M1। এখানে M1টা পাচ্ছি, KF এর ডেল্টা TF এর ভ্যালুটা বলে দিয়েছে 0.8 ডিগ্রি সেলসিয়াস আর KF এর ভ্যালুটা বলে দিয়েছে 5.1 ইন্টু M1 এর ভ্যালুটা আমরা পেলাম 1000 বাই 51 ইন্টু MPQ2। তাহলে এখান থেকে যদি সলভ করি তাহলে এখান থেকে আমরা MPQ2 ইজ ইকুয়াল টু পাচ্ছি 125। এবার সিমিলারলি যদি পরের PQ3 জন্য যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 51 গ্রাম বেঞ্জিন কন্টেন্স থাকে 1 বাই MPQ3 মোল, সেখান থেকে 1000 গ্রামে কত থাকবে 1000 বাই 51 ইন্টু MPQ3 মোল, এটাই হচ্ছে তার মোলালিটি। তাহলে আবার ডেল্টা TF2 ইজ ইকুয়াল টু KF ইন্টু M2 হবে। এখানে সেকেন্ড ক্ষেত্রে ডেল্টা TF এর ভ্যালুটা হচ্ছে 0.625 ডিগ্রি সেলসিয়াস, KF এর ভ্যালুটা আনচেঞ্জ থাকবে, এটা হচ্ছে 5.1 আর M2 ভ্যালুটা হচ্ছে 1000 বাই 51 ইন্টু MPQ3। সেখান থেকে MPQ3 ভ্যালুটা আসছে
160 এবার আমি ধরে নিচ্ছি পি এর অ্যাটমিক মাস অফ পি ইজ ইকুয়াল টু এক্স আর অ্যাটমিক মাস অফ কিউ ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে এটা সমান তো আমরা লিখতে পারি এক্স প্লাস 2y, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। আর 160 এটা সমান লিখতে পারি এক্স প্লাস 3y, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখান থেকে আমরা y পেয়ে যাব, y ইজ ইকুয়াল টু পেয়ে যাব 35 আর x ইজ ইকুয়াল টু পেয়ে যাব 55। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ক্লাস 12 এর কেমিস্ট্রির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা। এবার এখান থেকেই WBJEE 2025-এ এই কোশ্চেন এসেছে, সেই কোশ্চেনটি দেখো। বলছে যে ফর এ কেমিক্যাল রিয়াকশন half life period T half is equal to 10 minutes. How much reactant will be left after 20 minutes if one starts with 100 moles of the reactant in the order of reactions 0 order, first order and second order? তাহলে দেখো টি হাফ হচ্ছে হাফ লাইফ পিরিয়ড বা অর্ধজীবনকাল। যদি দেখি জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে ফর জিরো অর্ডার রিয়াকশন আমরা জানি ইন্টিগ্রেটেড রেট ল, তার ফর্মুলাটা হয় A0 মাইনাস এটি ইজ ইকুয়াল টু এটি। তাহলে এখানে যদি টি ইজ ইকুয়াল টু টি হাফ বসানো হয় তাহলে সেক্ষেত্রে এটিটা হবে A0 বাই 2। তাহলে সেক্ষেত্রে A0 মাইনাস A0 বাই 2 ইজ ইকুয়াল টু কে টি হাফ হবে। আর এখান থেকে আমরা পাবো A0 বাই 2k ইজ ইকুয়াল টু টি হাফ। তাহলে এখানে টি হাফের ভ্যালু করে দিয়েছে 10 মিনিটস। তাহলে সেখান থেকে আমরা কে এর ভ্যালুটা পাবো, A0 এর ভ্যালু বলে দিয়েছে এখানে 100 মোলস। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই কে এর ভ্যালুটা বার করে ফেলতে পারবো। 2k ইজ ইকুয়াল টু A0 বাই টি হাফ। তাহলে সেক্ষেত্রে হবে 100 বাই টি হাফের ভ্যালু হচ্ছে 10 সমান 10 और a ইজ ইকুয়াল টু 5, এর ভ্যালু আসছে 5। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে বের করতে হবে যে হাউ মাচ রিঅ্যাক্ট্যান্ট উইল লিভ অ্যাবাউট 20 মিনিটস। তার মানে A0 মাইনাস এটি ইজ ইকুয়াল টু এটি। তাহলে A0 এর ভ্যালু হচ্ছে 100, এটির ভ্যালু আমরা বের করব ইজ ইকুয়াল টু কে এর ভ্যালু বের হলো 5, টি এর ভ্যালু বলে দিয়েছে 20 মিনিটস। তাহলে এখান থেকে বেরোচ্ছে 100 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 80, অর্থাৎ এটির ভ্যালু আসছে 0। মানে 20 মিনিটস পর 0 অ্যামাউন্ট অফ রিঅ্যাক্ট্যান্ট পড়ে থাকবে। তাহলে আমরা যদি প্রথমেই যদি অপশান চেক করি তাহলে এখানে 0 অর্ডারের জন্য এর ভ্যালু 0, এখানে 0 অর্ডারের জন্য 25, এখানে 33.35, এখানে 25, অর্থাৎ ফার্স্ট অ্যান্সারটাই হয়ে যাবে কারেক্ট। বাকি ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডারের জন্য যদি আমরা ক্যালকুলেট নাও করি তারপরেও কিন্তু আমরা এই সঠিক উত্তরটা আমরা দাগ করতে পারবো, মার্ক করতে পারবো অপশান এ, শুধুমাত্র 0 অর্ডারের রিঅ্যাকশনের জন্য ক্যালকুলেট করে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ। তোমরা যারা অর্গানিক কেমিস্ট্রিকে খুব ভয় পাও, দেখো এই অর্গানিক কেমিস্ট্রি থেকে WBJEE 2025-এ কত সোজা একটা কোশ্চেন এসেছে। এই কোশ্চেনটা এসেছে GOC বা জেনারেল অর্গানিক কেমিস্ট্রি নামক চ্যাপ্টার থেকে। যদি দেখো লেখা আছে হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং কম্পাউন্ডস উইল মাস্ট রেডিলি বি ডিহাইড্রেটেড আন্ডার অ্যাসিডিক কন্ডিশন। এই আন্ডার অ্যাসিডিক কন্ডিশন মানে কি, যে এখানে কিন্তু H+ আয়ন উপস্থিত থাকবে
প্রেজেন্ট থাকবে। অ্যান্ড হোয়াট ডাজ ইট মিন বাই ডিহাইড্রেশন? ডিহাইড্রেশন মিনস রিমুভাল অফ ওয়াটার। এই কথাটার মানে কি? মানে হচ্ছে জল বেরিয়ে যাবে, -H2O হবে বা জল বেরিয়ে যাবে। কিভাবে? দেখো, যদি এখানে H প্লাস আয়ন দেওয়া হয়, এই কম্পাউন্ডে যদি H প্লাস আয়ন দেওয়া হয়, তাহলে কি হবে? এই যে অক্সিজেনের মাথায় লোন পেয়ারটা আছে, এই H প্লাস আয়নটাকে নেবে, নিয়ে এ তৈরি করবে হচ্ছে এই কম্পাউন্ডটা OH2 প্লাস। এই H2O এটা খুব ভালো, ভেরি গুড লিভিং গ্রুপ, ভেরি গুড লিভিং গ্রুপ। মানে খুব সহজে কিন্তু এটা বেরিয়ে যেতে পারে। কিভাবে বেরিয়ে যাবে? এই যে বন্ডটা ভাঙবে, এই বন্ডটা ভেঙে এখানে জল হয়ে বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে তৈরি হবে এই কার্বোক্যাটায়নটা, এই ডবল বন্ড ও, এর মাথায় কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়নটা এই কার্বনিল গ্রুপ থেকে অনেকটা দূরে রয়েছে। আমরা জানি এই কার্বনিল গ্রুপের একটা স্ট্রং -I এফেক্ট আছে। এবার এই কার্বোক্যাটায়নটা কার্বনিল গ্রুপের যত কাছাকাছি পজিশনে থাকবে, তত কি হবে? তত বেশি কম্পাউন্ডটা আনস্টেবল হয়ে যাবে। এবার এই প্লাস চার্জটাকে স্টেবিলাইজ করার জন্য এখানে যে H প্লাস হাইড্রোজেনটা থাকবে কার্বনের মাথায়, এই হাইড্রোজেনটা এখানে বন্ডটা পড়ে এখান থেকে ডবল বন্ড তৈরি হবে এইভাবে, সি ডবল বন্ড ও, এই অ্যালকিন প্রোডাক্টটা তৈরি হবে। এই অ্যালকিন প্রোডাক্টের কোনো রেজোনেন্স নেই, নো রেজোনেন্স। তার জন্য এটার কোনো স্টেবিলিটি নেই, নো স্টেবিলিটি, নো স্টেবিলিটি। এবার দেখো, যদি এই OH গ্রুপটা প্রোটনেটেড হয় H প্লাস আয়ন দ্বারা, তাহলে কি হবে? সি ডবল বন্ড ও, এখানে OH2 প্লাস তৈরি হবে। এরপর কি হবে? এখান থেকে জল বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে সি ডবল বন্ড ও, এইখান পজিশনে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। এইটা হচ্ছে কি? এই কার্বনিল গ্রুপের রেসপেক্টে আলফা পজিশন, আলফা পজিশন। এই আলফা পজিশনে কি? এটা আলফা কার্বোক্যাটায়ন। এই আলফা কার্বোক্যাটায়নটা কার্বনিল গ্রুপের স্ট্রং -I এফেক্টের জন্য ভেরি আনস্টেবল হবে, খুব স্টেবিলিটি পাবে না। যদি আনস্টেবল হয়, তাহলে এখান থেকে এই যে কার্বনটা আছে, এই কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনটা আছে, এটা অ্যাসিডিক ক্যারেক্টারের জন্য এখান থেকে বন্ডটা এখানে পড়বে, আর এখান থেকে ডবল বন্ডে পজিশনটা হবে সি ডবল বন্ড ও, এই পজিশনে ডবল বন্ড, এই কম্পাউন্ডটা তৈরি হবে। বাট এই কার্বোক্যাটায়নটা হাইলি আনস্টেবল হওয়ার জন্য এই ডিহাইড্রেশনটা কিন্তু খুব সহজে হবে না। সিমিলারলি এই কার্বনের অক্সিজেনের মাথায় যে লোন পেয়ারটা আছে, এটা যখন H প্লাস আয়ন দ্বারা প্রোটনেটেড হবে, এখান থেকে তৈরি হবে এই কার্বোক্যাটায়নটা OH2 প্লাস সি ডবল বন্ড ও। এরপরে এই বন্ডটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে তৈরি করবে সেই আলফা কার্বোক্যাটায়ন, এই পজিশনে আলফা পজিশনে কার্বোক্যাটায়ন। এটাও একটা আলফা কার্বোক্যাটায়ন, আর এটাও আনস্টেবল। যেমনভাবে অপশন বিটা আনস্টেবল হয়েছে, সেইভাবে অপশন সিটাও হয়ে যাবে কি আনস্টেবল। এবার লাস্ট অপশন ডিটা যদি দেখি, তাহলে এর মাথায় যে অক্সিজেনের মাথায় যে লোন পেয়ারটা আছে, এটা H প্লাস আয়নকে নেবে, নিয়ে তৈরি করবে সি ডবল বন্ড ও, OH2 প্লাস। এরপর এই বন্ডটা ভেঙে গিয়ে এখান থেকে তৈরি হবে এর মাথায় প্লাস। এটা কিন্তু আলফা পজিশন না, এটা হচ্ছে বিটা পজিশন, বিটা পজিশন কার্বোক্যাটায়ন। আর এই কার্বোক্যাটায়নটা কিন্তু সিও ডবল বন্ড ও বা কার্বনিল গ্রুপের -I এফেক্ট দিয়ে অতটা বেশি প্রভাবিত হয় না। বাট এর যে আলফা পজিশনে যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা কার্বনিল গ্রুপের স্ট্রং -I এফেক্টের জন্য খুব অ্যাসিডিক হয়ে পড়ে, যার জন্য এই হাইড্রোজেনটা এখানে পড়ে এখান থেকে তৈরি হয় এই অ্যালকিনটা সি, এখানে ডবল বন্ড থাকে এই অ্যালকিনটা। এই অ্যালকিনটার একটা বিউটি হচ্ছে, এতে কিন্তু রেজোনেন্স আছে, এই পাই বন্ডটা এখানে পড়বে, এই বন্ডটা উপরে উঠবে, মানে পাই বন্ড রেজোনেন্স প্রেজেন্ট, রেজোনেন্স প্রেজেন্ট
তার জন্য এই যে কম্পাউন্ডটা অ্যালকিনটা প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে হাইলি স্টেবল হয়, এই হাইলি স্টেবল। ওকে, তাহলে এই কার্বোক্যাটায়নটা থেকে একটা স্টেবল অ্যালকিন তৈরি হলো, যার জন্য কিন্তু এই যে ডিহাইড্রেশন প্রসেসটা খুব হবে ফাস্ট, যার জন্য এটা খুব তাড়াতাড়ি কম্পাউন্ড ডিটা খুব তাড়াতাড়ি ডিহাইড্রেট হবে এবং অ্যান্সার হবে অপশান ডি। তাহলে তোমরা বুঝতে পারছো পুরো রিয়াকশনের মেকানিজম জানাটা কতটা বেশি ইম্পর্টেন্ট। এইভাবে যদি তোমরা অ্যান্সার করতে থাকো, তোমাদের অর্গানিক কেমিস্ট্রি কিন্তু কনসেপ্ট খুব ক্লিয়ার হয়ে যাবে। এবং অ্যান্সারটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।